এই গন্ধের ব্যাপারটা কিরকম একটা গন্ধমাদন পাহাড়ের মতো আমার মাথার ভেতরে চেপে বসে। মাথার ভেতর থেকে কিছুতেই যেতে চায় না, এবং একই সঙ্গে একটা জেদ চেপে যায় মনে, কিছুতেই আমি পারফিউম মাখবো না। অডিট ফার্মে যে ছেলেটা, এটা মাঝে মাঝে আমার কাছে চলে আসতো আমাদের ঘরটায়, অনেক রকমের গল্প করতো। মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করতো, তুমি কেন এখানে পড়ে আছো বলো তো? আমি বলতাম, আর কোথায় বা নেবে আমাকে বল। ও তো আসলে জানতো না আমার বর্তমান বা অতীত। আমি যে রোজ সবার জন্য গুছিয়ে চা বানাই আর সেসব কাপে কাপে ঢেলে ট্রেতে করে ঘরে ঘরে নিয়ে যাই, এটাতেই যেন ওর খুব আপত্তি। এদের ভাষাও জানে না, ও এক ফোঁটাও কিচ্ছু জানে না, তবু কেমন যেন কি একটা পদ্ধতিতে ও ক্যাশিয়ারকে গিয়ে বলে আমার ব্যাপারে, এবং বলে বুঝিয়েছে ওর কথা যে, আচ্ছা আপনারা সবাই একটা জায়গায় জড়ো হয়ে সকালে চা খেতে পারেন না? একটা ছেলে ইংরেজি ভাষায়, যে ভাষাটা এখানকার ক্যাশিয়ার মানে কেউই পারে না বুঝতে, সেই ভাষায় বুঝিয়ে দিল গিয়ে, এবং সেই বোঝানোই কাজও হলো। যে ড্রাইভারের চাকরি চলে গেছিল আমার টাইপ করা চিঠিতে, তারই বউ ক্যাশিয়ার আমায় এসে মিষ্টি করে বলল যে, শোন, তোকে আর রোজ রোজ ঘরে গিয়ে গিয়ে চা দিয়ে আসতে হবে না, এইখানেই এই টেবিলেই চা বানানো থাকবে, যার যার খাবার এসে খেয়ে যাবে। মানে আমরা যে বড় ঘরটাতে বসতাম, সেখানেই একটা কিছু বসার জায়গা তো ফাঁকা ছিল, তো সেই টেবিলেই ট্রেটা রাখা থাকবে এবং বিভিন্ন লোকজন এসে যার যার দরকার এসে চা ঢেলে ঢেলে খেয়ে চলে যাবে। ক্যাশের মেয়েটি আমার চেয়ে বয়সে বড়, ও কেমন যেন একটা একটা স্নেহের চোখে দেখতে আরম্ভ করলো আমাকে, একটু ছোট বোনের মতো আর কি। ওর চাকরির মেয়াদও শেষ হয়ে এলো প্রায়। এখন বুঝলাম যে ওর বর কেরেনকভ এখনো দেশে ফেরেনি। তার চাকরি চলে গিয়েছিল, কিন্তু সে ছিল। এবারও চলে যাবে ওর বরকে নিয়ে মস্কোয়, সেটা জানা গেল। আর পরের ফ্লাইটে আসবে নতুন ক্যাশিয়ার। এখন সে কে, কি তার নাম, কিছুই কিন্তু আমি জানি না, আর জেনে হবেটাই বা কি। ক্যাশিয়ার খুব কায়দা করে আমার সঙ্গে নিয়ে ফটো তোলে অফিস ঘরে, যেন কত গভীর বন্ধুত্ব আমাদের। আসলে ওকে বড্ড দেরিতে চিনলাম, বা ও আমাকে চিনল। ওর নাম লিউদমিলা, ছোট করে ডাকলে লিউদা, রাশিয়ানদের যেরকম নামের পরিবর্তন হয়। অডিটের ছেলেটা আর ওই লিউদা এবং আমি, আমাদের তিনজনের মধ্যেই মাঝে মাঝে একটা আড্ডা করার একটা ইচ্ছা চেপে বসে, এবং তখন আমরা ওই যে দূরের ঘরটা, ওই ঘরটায় গিয়ে গল্প করি। কত যে চুরি, সেই চুরি ঢাকতে আরও ভুল হিসেব, সব বলে যায় ছেলেটা। লিউদা বলে, হ্যাঁ রে, আমার কোনো ক্ষতি হবে না তো, আমি কিন্তু কোনো পয়সা পাইনি, বিশ্বাস কর, একটা পয়সাও কিন্তু ওরা আমাকে দেয়নি। ওরা আমায় যেমন যেমন হিসেবের কাগজ দেয়, আমি তেমন তেমন করে সব গুছিয়ে রেখেছি। আরে চুরির কিছু ঘটনা তো আমি নিজেও জানি। তার দুটো একটার আভাস দিলে ওই ছেলেটা হেসে উড়িয়ে দেয়। মানে ওই যে গাড়ি, তারপর ডিশ অ্যান্টেনা, মানে যেগুলোর সঙ্গে আমি ইনভলভড ছিলাম, ও বলে ওসব হচ্ছে পিনাটস, মানে খুচরো ব্যাপার। আসল হিসেবের খাতায় কত যে গরমিল, তা দেখতে দেখতে মাথা গরম হয়ে যায়। আচ্ছা, তোমাদের এই কোম্পানিতে যদি বাইরে থেকে অডিট করতে আসে, এরা সামলাবে কেমন করে বলো তো? ছেলেটা আমাকে বুঝিয়েছিল না যে অডিট দু রকমের হয়, একটা হচ্ছে ইন্টারনাল অডিট, মানে ফাইন্যান্সিয়াল অডিটে, একটা হচ্ছে ইন্টারনাল অডিট, আর আরেকটা হচ্ছে এক্সটার্নাল অডিট। তো ও করতে এসেছে ইন্টারনাল অডিট, মানে ওকে এই কোম্পানি থেকেই ডেকে এনেছে যে ভাই তোমরা এসে আমাদের এই
হিসেবপত্রের অডিটটা করে যাও। তো ইন্টারনাল অডিটেই ও মানে ও তো ছাত্র, ও তো তখন চার্টার্ড অ্যাকাউন্টেন্সি জাস্ট মানে শেষ করার পথে এবং করতে এসেছে একটা ফার্ম থেকে। ও তো একেবারে সহজ সরল মনে সমস্ত অডিট করছে আর বলছে খিচুড়ি খিচুড়ি খিচুড়ি। লিউদা একদিন আমাকে বললো, শোন, এই ছেলেটাকে পটিয়ে পাটিয়ে একটু বল না, হিসেবগুলো সব সুন্দর করে মিলিয়ে দেবে বরং। হ্যাঁ, লুদা এমনকি ওকে ছোটোখাটো ঘুষ দেবার মতলব আটে, নিজে বলতে লজ্জা পায়, আমাকে দিয়ে বলাতে চায়। আমি যে বলবেই বা কেমন করে? আমি বলবো কি, ছেলেটার দিকে তাকিয়ে কথা শুরু করতেই সে এসে ফেলেছে, বলছে রক্ষা করো আমাকে, আমি এসবে নেই। এরকম করলে কালই আমার ফার্মে গিয়ে বলে দিচ্ছি অন্য কারোকে পাঠিয়ে দিতে আমার জায়গায়। তারপর আবার বলে, তুমি এখানে থেকো না, আরও কত ভালো ভালো জায়গা আছে, অনেক জায়গা আছে গো চাকরি পাবার, এরা ক টাকা মাইনে দেয় তোমাকে, তা তুই আমাকে তাহলে খুঁজে দে নতুন চাকরি। আমি বললাম ওকে, চেষ্টা করতে পারি, আমাদের অফিসে বলে রাখবো, তুমি একদিন এখান থেকে বেরিয়ে ইন্টারভিউ দিতে যেতে পারবে না আমাদের অফিসে? তোদের অফিসে লোক নিচ্ছে বুঝি? ছেলেটা একটু থতমতো খেয়ে যায়, বলে না এখন হয়তো নিচ্ছে না, কিন্তু বলে রাখতে তো ক্ষতি নেই। আমার মাথাতে নতুন করে আবার নতুন একটা চাকরি খুঁজবার যে ইচ্ছে, সেটা কিন্তু জাগিয়ে দেয়। আসলে আমি এই চাকরিটা ছেড়ে ছেড়ে যাবার কথা কখনোই ভাবতাম না। তা সে 6,000-এর জায়গায় যখন 4,000 করে দিচ্ছিল তখনও ভাবিনি। তারপর তো আবার যাতায়াতের সমস্যাও আমার পুরোপুরি লাঘব হয়ে গেছে, বাথরুমের সমস্যাও নেই, বাচ্চার জন্যও চিন্তা কমে গেছে। তবু আমি কেমন যেমন দিনকে দিন ঝিমিয়ে ঝিমিয়ে যাচ্ছি। আমার খুব পুরনো, অনেক পুরনো, সেই স্কুল জীবনের বয়সের সময়, স্কুলের নয়, তবে আমার খুব পুরনো এক বান্ধবীর ফোন নম্বর আমার কিন্তু মনে ছিল। ছোটবেলার বন্ধু, আমরা কায়দা করে গঙ্গা জল পাতিয়েছিলাম, মানে সেই আদ্যিকালের একটা স্টাইল বজায় রেখে। কলকাতার দুটো আলাদা প্রান্তে তখন আমরা থাকলেও সেকালে আমরা পরস্পরকে নিয়মিত চিঠি লিখতাম, চিঠি লিখে বন্ধুত্ব বজায় রাখতাম। আমাদের বাড়িতে ফোন ছিল না, তাই চিঠি। সেই চিঠিতে কত গোপন কথা অনায়াসে লিখে ফেলতে পেরেছি, একে অন্যকে কত মূল্যবান মতামত সব দিয়েছি। সেই টিনেজ বয়সে এরকমই বোধ করি হয়। দুম করে আমার মনে পড়ে গেল তার কথা। প্রায় 10-11 বছর ধরে তো কোনো যোগাযোগই নেই, হয়তো এতদিনে বিয়ে টিয়ে করে ফেলেছে। পুরনো নম্বরের ফোনও পাল্টে গেছে, হয়তো ফোনের নম্বর যেটা পুরনো, তখন 6 ডিজিটের ফোন ছিল, তারপর তো 7 ডিজিট হয়ে গেছে, ফোন নম্বরও হয়তো পাল্টে গেছে। 6-এর জায়গায় 7 নাকি 8 ডিজিটের নম্বর, আমি ঠিক মনে করতে পারছি না, তবে ওইটাই আর কি, পাল্টে গেছে। তাহলে একমাত্র উপায় হচ্ছে টেলিফোন ডিরেক্টরি এবং সেখান থেকে ঠিকানা খুঁজে নতুন নম্বরটা বের করা, এবং বের করতে পারলামও। মানে অন্য বান্ধবীদের ক্ষেত্রে হয়তো তাদের পদবি পাল্টে গেছে বলে স্কুলের আমি পারিনি, কিন্তু এক্ষেত্রে কিন্তু পারলাম নতুন নম্বরটা আমি বার করে ফেলতে, এবং সঙ্গে সঙ্গে নম্বরটা ঘুরিয়ে ঘুরিয়ে ডায়ালও করা হয়ে গেল। হ্যাঁ, সত্যি বিয়ে হয়ে গিয়ে অন্য বাড়িতে চলে গেছে, তবে সে এখন ছোটোখাটো সেলিব্রিটি বনে গেছে। প্রথমে সিনেমা, তারপরে টিভি সিরিয়াল ইত্যাদি করে টোরে অবশেষে নিজেই ফিল্ম বানাচ্ছে, তবে ফিচার ফিল্ম নয়, কর্পোরেট ফিল্ম। এই কর্পোরেট ফিল্ম জিনিসটা কি আমি তখন জানতাম না, পরে জানলাম যে বড় বড় সমস্ত কোম্পানি তাদের ভেতরে কিছু শিক্ষামূলক বা প্রচারমূলক ফিল্ম বানাতে হয়, সিনেমা, সেগুলোকে বলে কর্পোরেট ফিল্ম। তো অফিসের সময় থেকে লুকিয়ে চুরিয়ে ওই অফিস টাইমেই আমি দেখা করলাম ওর সঙ্গে। আজকাল
কোনটা বসবাসের বাড়ি আর কোনটা অফিস এটা কিন্তু চেনা খুব শক্ত। ওর অফিসে গেলাম আর কি, দেখা করলাম যখন, একেবারে নরম পাপোশ, ঠিক যেন একটা বাড়িতে ঢুকছি, খুব একটা বনেদি বাড়ির ভেতরে যেন ঢুকছি, এরকম একটা নরম পাপোশ, নিচু নিচু গদি দিয়ে সাজানো, সেটা হচ্ছে অফিস। একেবারে হস্তশিল্পের কাজ করা সব চাদর, বালিশের ওয়াড়, বুটিকের মতো। আবার তারই মধ্যে কম্পিউটারও রয়েছে, এবং একটা নতুন ব্যাপারও হচ্ছে ইমেল পাঠানো এবং রিসিভ করা। ইমেল জিনিসটা তখনও অবধি আমি জানতাম না। এবং যখনই ইমেল পাঠানো হবে বা রিসিভ করা হবে তখন কিন্তু কেউ ওই টেলিফোনটা ছুঁতে পারবে না। ইমেল জিনিসটা আমাদের মানে ইউনিভার্সিটিতে পড়ার সময় সিলেবাসের পাঠ্যপুস্তকে ছিল বটে, কিন্তু সবটাই তখন থিওরি। এই প্রথম চর্মচক্ষে দেখলাম সেই ঘটনা। মেয়েটি চমৎকার সেট আপ বানিয়েছে ওর অফিসে। একজন পার্টনার ভদ্রলোকও আছেন দেখলাম, সেই পার্টনারের বাড়িরই একতলাটাই এই অফিস আর কি, ওই জন্য একটু বাড়ি বাড়ি ব্যাপার, বনেদি ব্যাপার। তো কত রকমের ব্যবসা আছে এই পৃথিবীতে, আমি শুধু ভাবি। একবার ভাবছি যে একটা পেস্ট কন্ট্রোলের ব্যবসা খুলতে, সেখানে ওই সুইপার ছেলেটির সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে মশা ইত্যাদি মারবার জন্য বিষ ছড়িয়ে আসব। আবার আমার ছোটবেলার সই গঙ্গাজল, সে খুলেছে সিনেমা বানানোর বিজনেস। ওর মূলধন বেশি, প্রচুর যোগাযোগ আছে নানান কর্তা ব্যক্তিদের সঙ্গে। মানে তখন শব্দটা জানতাম না, পরে শিখেছি। শব্দটার নাম হচ্ছে লবি। অনেকদের সঙ্গে যোগাযোগ রয়েছে। ওর বড় ফিল্মের ডিরেক্টর, তবে সেগুলো সম্ভবত টিভি সিরিয়াল। তো এসব লাইনে ওদের শৈশব থেকে অনেক অভিজ্ঞতা। হঠাৎ আমাকে বলল, তুই তো টিভি সিরিয়ালে অ্যাক্টিং করতে পারিস। আমি একটু কনফিডেন্সের অভাব সেই মুহূর্তে বোধ করি, তবু আগ্রহের সঙ্গে বলি, এখনো পারবো বলছিস? হ্যাঁ, তোর ফিগার ঠিক আছে, হাইট ঠিক আছে। আমি একটু গর্বিত হলাম, পয়সা করিও এরা খুব খারাপ দেয় না। আর অ্যাক্টিং? তোর অ্যাক্টিং আমি দেখিনি আগে। তুই তো আমার থেকেও, এই শোন না, কার কার সঙ্গে কোথায় দেখা করবো একটু বলে দে না। আমি কিন্তু ঠিক সময় বের করে নিয়ে সেসব লোকেদের সঙ্গে দেখা করে আসবো। গঙ্গাজল বলল, আর আমার ঘরেই তো রয়েছে রে এক পিস ডিরেক্টর, যদিও তার সঙ্গে আমার প্রায় দেখাই হয় না বললে চলে আর কি, বুঝলি তো। আমি বললাম, তাহলে তোর বরের সঙ্গে একটু আলাপ করিয়ে দিবি না? কি নাম তার? গঙ্গাজল তখন নামটা বলল। এমন করে বলল যে ভদ্রলোকের মোটামুটি ভালোই নাম আছে ইন্ডাস্ট্রিতে। লোকে যখন পদবি ছাড়াই বিখ্যাত হয়ে যায় না, সেই লেভেলের নাম। তো তারপর আমরা একটা করে সিগারেট ধরালাম। ও দু একটা টান দিয়েই নিভিয়ে দিল, বললো অনেকদিন খায়নি তো, খেলেই পটি পাচ্ছে। পটি এটা নতুন শব্দ, এটা কিন্তু আগে ছিল না। কলকাতায় ফিরে এসে দেখছি পটি পাচ্ছে। তো ঘড়ির দিকে তাকিয়ে ও খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লো। ওর ছেলের স্কুল ছুটি হবে তখন। আমাকেও তুলে নিল গাড়িতে। এই সুযোগে ওর ছেলেকেও আমার দেখা হয়ে যাবে। অল্প একটু ড্রাইভ করেই একটা লতা পাতা ঘেরা শান্ত শিষ্ট একটা বাড়িতে গঙ্গাজলের ছেলের স্কুল। এরকম পাল্টে গেছে না স্কুলগুলো, আমাদের সময় স্কুল বাড়ি একটা ব্যাপার ছিল। একটা শান্ত শিষ্ট লতা পাতা ঘেরা একটা বাড়ি মতো জায়গায় ওর ছেলের স্কুল। ছোট্ট ছেলেকে হাত ধরে ধরে গাড়িতে এনে বসিয়ে দিল সে। একদম ওর ছেলে একদম আমার মেয়ের বয়সী, এক বয়স, খুব স্মার্ট, মিষ্টি দেখতে। নাম জিজ্ঞেস করতেই প্রথমে ডাক নাম বলল। এসব হচ্ছে নতুন রেওয়াজ। আমরা নাম জিজ্ঞেস করলে ছোটবেলা একেবারে ভালো নামটাই বলতাম বরাবর, এমনকি অনেক সময় পদবী শুদ্ধও বলে দিতাম। আমার মেয়েও তাই বলে, মানে ওরকম শেখানো হয়েছে। তার টিফিন বক্স চেক করলো গঙ্গাজল। টিফিন সে পুরোটা খায়নি। বকাবকি চলছে, ওই গাড়িতে বসেই চলছে বকাবকিও চলছে, গাড়িও চলছে। তো আমাকে কিছুটা এগিয়ে দেবে আর কি। আমি একটু অন্যমনস্ক। আমি ভাবতে চেষ্টা করছি যে আমার মেয়ে কি টিফিন নেয়।
আদৌ কি টিফিন নেয়? এটা খেয়াল করিনি তো এতদিনে। অবশ্য ও আজকাল স্কুলে যাচ্ছে কি না সেটাও তো জানা হয়ে উঠছে না। ও তো বাড়িতে আমার সঙ্গে সেরকম কথা টথা বলে না বিশেষ। রাতেও আমার সঙ্গে শুতে চায় না। ওই ভুলিয়ে ভালিয়ে গল্প শোনানোর ছল করে পাশে এনে শোয়ালেও সে কিছুতেই ঘুমোয় না। গল্প শেষ হওয়া পর্যন্ত জেগে থাকে, তারপরে বালিশ নিয়েই পালিয়ে যায় আমার পাশ থেকে। আচ্ছা, কেন আমি ক্ষণে ক্ষণে ওর ছেলের সঙ্গে আমার মেয়ের তুলনা টানতে চাইছি? ওর জীবন ওর, আমারটা আমার। আমি তোকে হিংসে করি? সরাসরি এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা নায়ে হয় না। ওর আর্থিক সচ্ছলতা, বাড়ি গাড়ি স্বাচ্ছন্দ্য এসবের দিকে তাকালে একটু লোভ হয় বই কি। দামি দামি জামা কাপড় পরছে, একটা কাঠের পুঁতি দিয়ে বানানো মালা পরেছে গলায়, ওটা নাকি এখন ফ্যাশন। ওই কাঠ চন্দন কাঠ কিনা জানতে চেয়েছিলাম, বলো না এটা হচ্ছে রোজউড। গোলাপের কাঠেও কি সুগন্ধ থাকে? এর উত্তর হচ্ছে না, থাকে না। তাহলে লোকে রোজ এই রোজ উড নিয়ে এত মাতামাতি করছে কেন? এমনি করছে, ফ্যাশন। ফ্যাশনের কোনো সলিড কারণ থাকে নাকি? চন্দন, গোলাপ এইসবের আলোচনা যেই শুরু হলো, মানে এই টপিকটা যে এলো, এটা শুরু হতে আমার মাথার মধ্যে আবার সেই গন্ধের ব্যাপারটা শুরু হয়ে গিয়েছে। মানে শুরু হতেই যাচ্ছিল, এবং একবার শুরু হলে তো ভয়ঙ্কর। একবার ভাবলাম ওকে জিজ্ঞেস করব নাকি, তারপর ভাবলাম না থাক। ওর বরের সঙ্গে বরের সঙ্গে কথা বলে দেখবে যে আমাকে নেওয়া যায় কিনা টিভি সিরিয়ালে। হ্যাঁ, এখন এসব গন্ধ টন্ধের প্রশ্ন তুললেও আবার কনফিউজড হয়ে যেতে পারে। বললাম তুই তোর বরকে বলবি কিন্তু। হ্যাঁ, বলে হ্যাঁ হ্যাঁ বলবো, তোকে ফোন করে জানাবো। তবে সে আমার কথা কতটা শুনবে এটা কিন্তু আমি জানি না রে। বাহ, তুই তার বউ না? বউয়ের কথা কি লোকে ফেলতে পারে? সেরকম বউ হওয়া আমার ধাতে নেই রে। আমাকে নামিয়ে দেয় ওর অফিসের, মানে ওর অফিসের গাড়ি না, ওর নিজেরই গাড়ি থেকে। ওরা আমার অফিসে মোটামুটি কাছে একটা জায়গায় ও নামিয়ে দিল। অগস্টের টকবগে গরমে আমি তখন অনেক স্বপ্ন দেখতে দেখতে অফিসের দিকে হাঁটছি। ফিল্ম স্টার বনে গেছি, দামি সানগ্লাস আমার চোখে, খুব সুন্দর একটা ফিনফিনে সাদা সিল্কের শাড়ি পরেছি। না, শাড়ি নয়, একটা ড্রেস সাদার উপরে সিল্কের, গয়না টয়না একদম পরিনি। একটা সাদা মোটর গাড়িতে করে যাচ্ছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। গাড়ির ভেতরটা এয়ার কন্ডিশনড, ঠিক যেমন গঙ্গা জলের গাড়ির ভেতরটা ছিল ঠান্ডা। দারুণ অভিনয় করি আমি, ইন্ডাস্ট্রি জোড়া আমার নাম, খ্যাতি। লোকে পদবি ছাড়াই এক ডাকে চেনে আমাকে। অফিসের গেট এসে গেছে, আমি লাফিয়ে লাফিয়ে ঢুকছি। সুরঞ্জনা দেখতে পেয়ে ডেকে বলে, কিরে কোথায় গেছিলি, মোর তো খুব ভালো মনে হচ্ছে। ওকে কিছু বলি না, এখন কিছু না বলাই ভালো। হুঁ বাবা, কয়েক বছরের মধ্যেই দেখবে আমি টেলিভিশনের পর্দা কাঁপিয়ে দিয়েছি। তারপরে রূপলী পর্দাতেও দেখতে পাবে আমাকে। ওই মিঠুবাবুর শালার বউকে দেখতে যেরকম ভিড় হয়, সেরকম আমাকে দেখতেও ওরকম ভিড় হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। নবীনা সিনেমার অপোজিটে যে গলিটা, মানে গলি ঠিক না, যখন রাস্তাটা গলির মধ্যে ঢুকে গেছে, ওখানে কয়েক পা হেঁটে ডান হাতে একটা মস্ত লোহার গেট, বিশাল বিশাল লোহার গেট। গেটের ওপারটাই হচ্ছে স্টুডিও।
সেইখানেই দেখা করতে বলেছে আমায় গঙ্গাজল ওর বরের সঙ্গে। ভাবা যায় না, এত তাড়াতাড়ি সব ব্যবস্থা হয়ে গেল। গতকাল ওকে সমস্ত বলেছি, আজ সকালেই ও ফোন করে বলছে এই 10টা-11টা নাগাদ স্টুডিওতে গিয়ে দেখা করতো আমার বরের সঙ্গে। এই মেন রোডটা অবশ্য আমি ভালো করেই চিনি, এই প্রিন্স আনোয়ার শাহ রোড আর কি, যেটা এই রাস্তায় আমার অনেক রকমের স্মৃতি। তার মধ্যে একটা তো এই মাত্র 1-1.5 মাস আগে ঘটে গেছে, ওই যে সেই স্বরাজ মাজদা গাড়ি কিনবার জন্য যে নাটকটা হচ্ছিল সেটা। আজ অবশ্য প্যাচপ্যাচে গরম, সকাল থেকেই বৃষ্টি কাদা এসব দেখে একটা ওই গার্ডেন সিল্ক বলে না, ওই গার্ডেন সিল্কের একটা হলদে শাড়ি পরেছি, আর সঙ্গে একটা নীল ব্লাউজ। কোনো মেকআপ সাজগোজ কিচ্ছু নেই আজ, মাথার চুলও ভেজা। তো অফিসের গাড়ি নেবার চেষ্টাও আমি করিনি। ইউরি আন্দ্রেভিচকে একটা মিথ্যে অজুহাত দেখালাম, বললাম মেয়ের জন্য একটু দরকারে একটু বেরোতে হবে, আপনি একটু ম্যানেজ করে দেবেন যদি আমার বস খুঁজতে আসে আমাকে। উনি সঙ্গে সঙ্গে রাজি, বলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি বেরিয়ে যাও, আমি বুঝিয়ে বলে দেবো তোমার বসকে। মিশাকেও বলা যেত, কিন্তু মিশার সঙ্গে আমার যেচে আলাপ করতে ইচ্ছে করে না। দিনকে দিন ওর ব্যবহার, আমার প্রতি ওর মনোভাব, এসব একটা কিরকম তিক্ততার সৃষ্টি করেছে মনের ভেতরে। ওকে বললে হয়তো নিজেই গিয়ে বারিসকে বলে দেবে যে আমি অফিস টাইমে বাইরে গিয়েছি। ওদের মধ্যে তো সব সময় গল্প হচ্ছে, কি যে করে। যাই হোক, আবার বরিস জানতে পারলে আমার বসকে না বলে দিলেও নিজেই সুযোগ খুঁজবে আমার কাছে এসে সর্দারি ফলানোর। সেই সুযোগ তো আমি ওদের দেব না। যদি আজ ভাগ্যের চাকা একটু ঘুরে যায়, একটু, তবে তো আর এখানে থাকতে হবে না আমাকে বেশি দিন। তাই খুব সাবধানে ফেলতে হবে পা। নির্ধারিত সময়ের আগেই পৌঁছে গেছি আমি সেই লোহার গেটের সামনে। দারোয়ানকে বলতেই সে আমাকে একেবারে ভেতরে নিয়ে গেল। খানিকটা এবড়ো খেবড়ো জমি পেরিয়ে মূল বাড়িটার ভেতরে ঢুকেই ওটাই স্টুডিও। একটা বিশাল ঘর খুললে ওটা বাড়ির মতো, খুললে ওটাই স্টুডিও। এই প্রথম আমি কোনো ফিল্ম স্টুডিওর ভেতরে ঢুকলাম। খুব উঁচু একটা সিলিং, একটু দূরেই একটা সেট, সম্ভবত শুটিং শুরু হবে। অভিনেতা অভিনেত্রীদের অবশ্য দেখা যাচ্ছে না, যারা ঘোরাঘুরি করছে সব টেকনিশিয়ান, মানে যারা সমস্ত যন্ত্রপাতির কাজ করে, কিংবা হয়তো হেল্পার। তো গঙ্গাজলের বর কিন্তু আমাকে আগেই দেখতে পেয়েছে। সে গটগটি এগিয়ে এলো একেবারে সোজা আমার সামনে, বেশ হ্যান্ডসাম লোক। ঝট করে রিস্টওয়াচটা দেখে নিয়ে বলল, আপনার বন্ধু বলেছে আমাকে আপনার কথা। আমি চুপ করে রয়েছি। কয়েক সেকেন্ডের ব্যবধান। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা কিশোর মানে ছোটবেলায় একসঙ্গে কাজ করেছি তো টিভিতে। তারপর সে আরেকবার ঘড়িটা দেখল, কি একটা যেন ভাবছে। আমার কথা আদৌ শুনছে কিনা বোঝা সম্ভব নয়। আমি বলতে থাকি, তারপরে মধ্যিখানে কিছুটা সময় তো আমার অভিনয় করার সুযোগ ছিল না, তবে এমনিতে কলেজের অনুষ্ঠানে কম্পিটিশনে আমি অংশ নিয়েছি, প্রাইজ টাইজও। ভদ্রলোক দূরে কাকে যেন একটু ইশারা করে ডাকলো। আমি তখন ভাবলাম, আমার কি এরকম একা একা কথা বলে যাওয়াটা ঠিক হচ্ছে? আবার বললাম, এই 4-5 মাস আগে একটু মডেলিংও করেছি জানেন। মডেলিং কোথায়? একটা ক্লাবে, হিন্দুস্তান ক্লাব। এই দূরের লোকটা যাকে ডাকছিল সে কাছে এসে গেছে, তার হাতে কিছু খাবারের প্যাকেট। গঙ্গাজলের বর তাকে হাতের ইশারায় ভেতরে কোথাও একটা যেতে বলে দিল। লোকটা চলে যাচ্ছে। গঙ্গাজলের বর আরেকবার রিস্টওয়াচটা দেখে নিয়ে বলল, ঠিক আছে, আমার জানা রইল, দরকার হলে খবর দেবো আপনাকে। গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল করলাম, এই স্টুডিওতে ঢোকা থেকে বের হবার ভেতরে 3 মিনিট কেটেছে বড় জোর। তবে কি এটাই আমার ইন্টারভিউ ছিল? এত শর্ট। আগে যখন টিভিতে কাজ করেছি কমপক্ষে 15 মিনিট তো কেটেই যেত টেস্ট দিতে, কখনো আরও বেশি। ভদ্রলোক কীরকম একটা আলগা আলগা মতো, কাজে নিক বা না নিক একটু কথা টথা বলা, কি জানি, নাম করা ডিরেক্টর তো, আর চোখে দেখে নিয়ে হয়তো বুঝে গেছে যে আমায় দিয়ে টিভি সিরিয়ালের অভিনয় হবে না। হবে না তো হবে না, কত কিছুই তো হয়নি, হবে না। ওসব ভেবে তো কোনো লাভ নেই। তবে বাল্যবন্ধুকে জানিয়ে দেব যে গেছিলাম, বলবো
তোর বর তো খুব লাজুক লোক রে, আমার দিকে সোজাসুজি তাকালোই না। এদিকে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, শাড়ি ভিজছে, জলে এবং কাদায় মাখামাখি হচ্ছে আমার পায়ের দিকটা, শাড়ির তলার। আবার নতুন করে ভাবতে হবে, তবে পুরোপুরি জলে তো আমি পড়ে যাইনি, একটা চাকরি এখনো আছে। অফিসে ফিরে এসে দেখি লাঞ্চ টাইম সবে শুরু হয়েছে, ড্রাইভাররা সব গাড়ি নিয়ে সাহেবদের নিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। মিশা পোর্টিকোতে সিঁড়ির একদম নিচের ধাপে দাঁড়িয়ে, ওখানে বৃষ্টির ছাঁট নেই, তার হাতে এক তাড়া নোটের বান্ডিল। আমি সিঁড়িতে উঠতে যেতেই সে আমাকে ডাকলো, তারপর আমার হাতে ধরিয়ে দিল 150 টাকা, আর তার হাতে একটা খাতাও রয়েছে, বলল এইখানে সই করো। হঠাৎ টাকা কিসের? স্বাধীনতা দিবসের। তার মানে পরশু তোমাদের স্বাধীনতা দিবস না, তাই কোম্পানি থেকে এই টাকা দিচ্ছে। এই প্রথম শুনলাম স্বাধীনতা দিবস উপলক্ষে টাকা পাওয়া যায়। সব দারোয়ান, ড্রাইভার, মালি, সুইপার, রিসেপশনিস্ট, সেক্রেটারি, মানে যাদের চাকরি মিঠুবাবু নামক ঠিকাদারের দ্বারা নিয়ন্ত্রিত, তারা সবাই তো ভারতের নাগরিক। এদেরকে স্বাধীনতা দিবস উপলক্ষে 150 টাকা করে বকশিস দেওয়া হচ্ছে। আমিও বকশিস পেলাম। শুধু এই টাকাই না, আরও 72 টাকা যে বকেয়া পাওনা ছিল, সে যে তোয়ালে কাঁচা বাবদ, সেটাও দিয়ে দিল। এখনই আনন্দের চোটে এগুলো খরচ করে ফেলা হয়তো ঠিক হবে না। আর যে কজন ড্রাইভার তখনও গাড়ি নিয়ে বের হয়নি, তারা খুব হাসছে কিন্তু টাকা পেয়ে। সুরঞ্জনা বলল, দেখেছিস ওদের আনন্দ? এই টাকা পরশু অবধি থাকে নাকি দেখ। আজই 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 অফিসের পরে সব যাবে মদ কিনতে। ঠিক বলেছিস, এরা জানে অল্প মাইনে দিয়েও কেমন করে হাতে রাখতে হয় এমপ্লয়ীদের। বকশিস, অল্প টাকা, বোনাস নয়, কিন্তু মানুষকে নিমেষে খুশি করিয়ে দেয়।